সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য রাজনীতিবিদ ও কবি নুরুল ইসলাম মনি। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। মনি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি একজন রাজনীতিবিদ এবং একজন কবি। আপনি রাজনীতি না করে আপনি কবি হলে কেমন হতো? এটা তো একটা প্রশ্নটা খুব আপেক্ষিক। আমাদের দেশে যে সমস্যাটা আছে তা হলো মানুষ এইম ইন লাইফ লেখে ক্লাস 7-8-এ, কিন্তু বাস্তব জীবনে এইম ইন লাইফের কোনো মিল থাকে না। আমাদের জীবন জীবিকা মানুষকে এক এক জায়গায় এক একভাবে নিয়ে যায়। তো একটা বিষয় আমার জীবনে আছে, সেটা হলো আমি যে কাজ করি সে কাজের ব্যাপারে আমি খুব সিরিয়াস থাকি। যে কাজই করি আমি, সেটা কবিতে লিখে বলেন, আর অথবা চাষবাসের কথাও যদি বলেন, অথবা আমার ব্যবসা বাণিজ্যের কথা বলেন, অথবা রাজনীতির কথা বলেন, আমি যেটা করি খুব সিরিয়াসলি করি। তার সেই কাজ করতে গিয়ে আমার দিন রাতের হিসেব থাকে না, খাওয়া দাওয়ার হিসেব থাকে না। এটা আমি করি। কবি হলে কেমন করতাম আমি জানি না, হয়তো বা ভালোই করতাম। আপনি রাজনীতিবিদ, তথাপি একজন কবি। তো আপনার প্রতি প্রশ্ন থাকছে, লেখালেখি জীবন রাজনীতির কারণে সাংঘর্ষিক কি না? অবশ্যই সাংঘর্ষিক, কারণ রাজনীতি করতে গিয়ে বাস্তবে সময় পাওয়া খুবই কঠিন, এবং মানুষের এত চাহিদা থাকে আর এত সমস্যা থাকে মানুষের, সে সকল সমস্যা মোকাবেলা করে একজন মানুষের সময় বের করা খুব কষ্টকর। যেমন আমি গত 2-3 দিনে আমি 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমিয়েছি রাতে। মানে এই সময়টা আমি বের করতে পারিনি। এই সময়টা আমি বের করতে, একদম অসুস্থ এলাকা থেকে আসছে, হসপিটালে ভর্তি করেছি রাত 4টার সময়। এই রাত 4টার সময় যেতে হয়েছে হসপিটালে, বলতে হয়েছে কথা। তারপর ডক্টরের সাথে আবার সকালে কথা বলেছি, তার অপারেশন হয়েছে, ভেরি সিরিয়াস প্রবলেম ছিল তার। আলহামদুলিল্লাহ, নাও ইজ ডুইং গুড। তো এই যে কাজটা একটা নিজের দায়িত্ববোধ থেকে কেউ যদি করতে চায়, তাহলে তার কোনো সময় মানে থাকে না, অভাব বড়। রাষ্ট্রের কাছে চাওয়া নাগরিক অধিকার, কিন্তু এই অধিকারকে আরও বেশি করে কার্যকর করতে হলে রাষ্ট্রের কি কি দায়িত্ব পালন করা উচিত এবং রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? এটা একটা জটিল এবং অনেক বড় প্রশ্ন। রাষ্ট্রের কাছে নাগরিকদের অধিকারের প্রশ্ন এক ধরনের, আরেকটা হলো রাষ্ট্রের কাছে নাগরিকদের চাওয়ার পরিমাণ কম, কিন্তু খুব বেশি না। রাষ্ট্র একটা নাগরিককে স্বাধীন রাখবে, স্বাধীনতা দিবে। রাষ্ট্র একটা নাগরিককে সার্বভৌমত্ব দিবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব। রাষ্ট্র একটা নাগরিককে গণতন্ত্র দিবে। এই 3টে জিনিস পেতে হলে একটা মানুষকে যা যা মোকাবেলা করতে হয়, যেমন আমরা বলি আইনের শাসন। আমি এবার এই কথাটাকে একটু বাড়িয়ে বলি, ন্যায্য বিচার হওয়া দরকার। ন্যায় বিচার না হয়, যেমন বেগম খালেদা জিয়া, এটা দেখে আমি শিখছি এইভাবে। বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী, তাকে 5 বছরের কারাদণ্ড, সেটা হাইকোর্ট বাড়িয়ে 10 বছর করেছে। অথচ যে 2 কোটি টাকার জন্য করেছে, সেই 2 কোটি টাকা বেড়ে এখন ব্যাংকে 10 থেকে 12 কোটি টাকা হয়েছে। টাকাটা ব্যাংকই আছে, উনি আত্মসাৎ করেননি, অথচ তাকে এই মামলা উনি তো ন্যায় বিচার পাননি। আমাকে ছোট্ট একটা ঘটনায় আমাকে 17 বছর ধরে আমি ভুগছি। মানে এই মামলাটা চলমান ছিল। আমি আমাকে একটা মামলা দিয়ে রাখছে, আর এরপর তো 10-15টা মামলা আছে। আমার ছোটো ভাইকে মামলা দিয়েছে, বোমা মামলা। সে টেবিলে বসে আছে অফিসে, আইসে পুলিশ আসছে। পুলিশকে জিজ্ঞেস করে, আপনি আসছেন কেন? আপনার তো বিরুদ্ধে বোমা মামলা আছে। আমি বোমা মামলা কোথায় আছে আমি তো কিছু জানি না। একটু অপেক্ষা করেন। পুলিশ বোমা নিয়ে আসছে 30টা কৌটা নিয়ে, তার টেবিলে রাখিয়া তার বোমা মামলা আসামি। সে মামলা এখনো প্রমাণ আছে। হ্যাঁ, আমার ছোট ভাই। এবং তাকে ছাড়াতে গিয়ে আমি অনেক দৌড়দৌড়ি করেছি, ছাড়াতে পারিনি, জেলে ছিল অনেকদিন, যেতে পেরেছি। কোশ্চেন হলো এই যে ন্যায় বিচারটা নিশ্চিত করা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়। আমাদের দেশে একটা প্রবলেম হয়েছে, রাষ্ট্র আমাদের কাছ থেকে অনেক নেয়, বিনিময়ে রাষ্ট্র আমাদের কাছে খুব বেশি দিতে পারে না। বড় রাস্তাটা করার কথা রাষ্ট্রতন্ত্রের মতন হয়ে যাচ্ছে। বড় রাস্তাটা করার কথা রাষ্ট্রের, আমাকে বিদ্যুৎ দেওয়ার কথা রাষ্ট্রের, আমার পেট্রোলের দাম কমাবার কথা রাষ্ট্রের, আমাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করিয়ে দেওয়ার কথা রাষ্ট্রের,
একটা রাষ্ট্রনায়কের দূরদর্শী সম্পন্ন হতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, এবং রাষ্ট্রনায়ককে অর্থনীতি বুঝতে হবে, রাষ্ট্রনায়ককে সমাজনীতি বুঝতে হবে, রাষ্ট্রনায়ককে বিদেশ নীতি বুঝতে হবে। এই বুঝেই একটা রাষ্ট্রনায়ক হবে। এখন আমাদের দেশে হয়েছে কাঠামো সবই আছে, আমাদের কাঠামো সব ঠিক আছে, কিন্তু আমরা রাষ্ট্রনায়ক পাই না। অসুবিধা হয়েছে সেখানে। এবার আলোচনার ফাঁকে আপনি যেহেতু একজন কবি নুরুল ইসলাম মনি, তো আপনার কাছে একটি কবিতা না শুনলে তো হয়ই না, একটি কবিতা শুনবো আপনার কাছ থেকে। কবিতা আমি একটা নতুন না, মানে পুরাতন কবিতা 2019 সালে লিখেছি। কবিতাটা আমার পড়তে মন চাইছে, আমার বই আছে যদিও, তো আমি পড়তে চাই না। জি জি, শুনবো। কবিতাটার নাম আজব প্রাণী। সাদা আর কালো কাপড়ে মোড়ানো শরীরের সে এক আজব প্রাণী। দেখতে মানুষের আকৃতি হলেও স্বভাবটা তার একেবারেই ভিন্ন। খাদ্যাভ্যাস তার খুবই আজব। খাবারের জন্য সে ঘুরে বেড়ায় সমগ্র দেশ, যেখানে যা পায় সে তাই খায়। সে কখনো কয়লা খায়, কখনো গ্যাস খায়, খনিজ পদার্থ তার খুবই প্রিয় খাবার। সে বিদ্যুৎ খায়, দেশের ফুসফুস খায়, সুন্দরবন খেয়ে সে সকলের নাস্তা সারে। সে টাকা খায়, ঘুষ খায়, ডলার খায়, ব্যাংক খায়, রিজার্ভ খায়, এমনকি মানুষও খায়। হজমে যাতে তার ব্যাঘাত না ঘটে তার জন্য সে বুড়িগঙ্গা নদী খায়। সে কি না খায়? গাঁজা খায়, মাদক খায়, ইয়াবা খায়, যুবকের মগজও খায়। বিদ্যুতের গতিতেই সে বিদ্যুৎ খায়, পারমাণবিক প্রকল্প খায়, পদ্মা ব্রিজ খায়, মংলার চট্টগ্রাম বন্দর খায়, টানেল খায়, সাতরা হোটেল খায়, বালিশ খায়, পর্দা খায়, আরও কত কি। সে দেশে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে খায়। সে পুলিশ খায়, র্যাব খায়, বিজিবি খায়, সেনাবাহিনী খায়। সে প্রশাসন খায়, বিচার বিভাগ খায়, সে নির্বাচন খায়, নির্বাচন কমিশনও খায়। সে সংসদ খায়, বিরোধী দলও খায়, কেয়ারটেকার সরকারের চাটনি দিয়ে সে সংবিধান খায়। খাদ্য তালিকা তার বিশাল, সে ইতিহাস খায়। শিক্ষা, ধর্ম, মানবাধিকার, বাক স্বাধীনতা তার কাছে মুরগি মুসল্লা। আমিষের সামান্য ঘাটতি থাকায় সে এখন দেশের মাটি খায়। চোখে তার আগুন, মুখ থেকে তার লালা ঝরে, তার দৃষ্টি এখন মানচিত্রের দিকে। দোষ গুণ নিয়ে মানুষ, তো আপনার একটি দোষ শুনবো, একটি গুণ শুনবো। দোষ তো মানুষ মাত্রই থাকে। অনেক দোষ ত্রুটি নিয়েই তো আমি জন্মগ্রহণ করেছি। অনেক দোষ ত্রুটি আমার সাথে এই সমগ্র জীবন বয়ে বেরিয়েছি। বড় রকমের দোষ ত্রুটির কথা কি বলবো? একটি শুনবো আজকে। যেমন ধরুন, আমি কিছুটা বলতে পারেন, আমি অগোছালো বলতে পারেন, এটা বলতে পারেন কিছুটা। আর গুণ? গুণের ব্যাপারে যেমন আমি সময় সচেতন মানুষ। আমি কোনো কাজ হাতে নিলে সেটা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতে পারি না। আর যে বিষয়টা আছে, যেটা একেবারে একটা সংবেদনশীল মন আছে, যেমন কোনো মানুষের কষ্টে আমাকে খুব কষ্ট দেয়, কোনো মানুষের দুঃখ পেলে আমাকে খুব দুঃখ বোধ করি। বাইরে আমি যতই শক্ত থাকি না কেন দুঃখ বোধ করি, এবং ভিতরে ভিতরে তাকে সাহায্য করার একটা মন আমার মধ্যে। সাহায্যের কথা বললেন, সহযোগিতা করার, সাহায্যের জন্য এগিয়ে যান, তখন কি একজন কবি হিসাবে এগিয়ে যান নাকি একজন রাজনীতিবিদ হিসাবে এগিয়ে যান? আমি জানি না, আমার মনটা সেরকম। আমি শুরু থেকেই কোনো মানুষের কোনো অসুবিধা হলে আমার ভিতরে, আমি ধরেন এই কাজটা আমি করতে পারবো না, আমি সাহায্য করতে পারবো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মানুষ অসুবিধা, আমার ভিতরে খারাপ লাগে, আমি খারাপ ফিল করি, এবং আমি যদি করতে পারতাম কিছু তার জন্য আমি ভালো বোধ করতাম। এই মানসিকতাটা আমার মধ্যে থাকে। কোনো জায়গায় কোনো মানুষের কোনো প্রবলেম দেখলে আমি মনে হয় যেন তার উপকার করতে পারলে আমার খুব ভালো লাগতো। আর মনে মনে ভাবি যে আমার যদি, প্রায় ভাবি যে দেশে ভিক্ষুক, আমার খুব কষ্ট হয় যে ভিক্ষুক, কিছু রিয়েল ভিক্ষুক, কিছু ফেক ভিক্ষুক আছে। আমি একটা দেশ আমরা কি পরিচালনা করলাম যে এখনও দেশে ভিক্ষুক, এ দুঃখ হয় আমার কাছে। ভিক্ষুক বলতে যা বোঝায় বা যা বুঝি আমরা, বাংলাদেশকে ভিক্ষুক মুক্ত করা কি আদৌ সম্ভব? আমি ভিক্ষুক মুক্ত এভাবে বলতে চাই, আবার বলতে চাই না। কারণ হচ্ছে কি, আমি জানি না সরকারের প্রোগ্রাম কি থাকে। আমি আমার জীবনে যখন প্রথম এমপি হই 1988 সালে, আমার এলাকার মানুষ একবেলা ভাত খেতে পারত, এত অভাবী ছিল। আপনি তো 3 বারের এমপি। আমি 88 সালে প্রথম এমপি, একবেলা ভাত খেতে পারত দুপুরে, তাও মিষ্টি আলু কেটে 1 কেজি চালের সাথে 2-3 কেজি মিষ্টি আলু কেটে ভাত খেত। আর এত অভাবী মানুষ ছিল, একটা সাগরের পাড়ে খুবই অভাবী মানুষ। সাইক্লোন, টাইডাল বোর, মানে পামরি পোকা, সুন্দরবনের শ্যাওলা, কচুরি পানা, মানে মানুষ একবারে জেরবার ছিল নানানভাবে। আমি 2006 সালে যখন সেখান থেকে আসি, আমার এলাকায়, আমার থানায় কোনো ভিক্ষুক ছিল না। আমি সেই রকম জায়গায় রেখে এসেছি।
আমি কোনো মানুষকে টাকা দিইনি যে আমার পকেটে টাকা দিয়ে করেছি, আমি তাদের বুদ্ধি কৌশল করে টোরে কী করলে একটা মানুষ ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে এবং মানুষ সচল হতে পারে, এই জন্য আমি বিভিন্ন ফ্যাকাল্টিতে ওয়ার্ক করেছি। যেমন ধরুন থানা যাতে মামলা না হয়, 6 মাস 8 মাসে আমার থানায় একটা মামলা হতো না, মামলা না হওয়ার জন্য মানুষকে মোটিভেটেড করেছি, মামলা না করার জন্য, না হওয়ার জন্য সালিসি ব্যবস্থা করার ব্যবস্থা করেছি, মানুষকে আয়ের জন্য মানে আমি মাল্টি অ্যাক্টিভিটিস তৈরি করেছি ওখানে মানুষের জন্য। সাগরে মাছ ধরা, মাছ চাষ করা, ফসল চাষ করা, 3টে ফসল ফলানো, গরু আটকানো, লাঙ্গল দিয়ে চাষ করা, মেকানাইজ চাষ, এরকম নানান সেক্টরে কাজ করেছি। আমার ধরেন 1 ইঞ্চি রাস্তা ছিল না আমার এলাকায়, 1 ইঞ্চি পিচ ঝাড়া মেটাল রোড ছিল না। আমি যখন আসি অলমোস্ট 300 কিলোমিটার 300 কিলোমিটার আমি রাস্তা করে আসি পাকা, এটা মেটাল রোড। আর ইটের রাস্তা তো অসংখ্য, মাটি কাজ করতে হবে, ভবিষ্যতে একটা রাস্তা বানানোর জন্য এরকম কোনো জায়গায় বাঁকা রাখিনি, আমি বাকিই রাখিনি। বলছে আমি অনেক বেশি নিয়েছি, তা নয়, সবার ভাগ বেশি। তবে আমি চেষ্টা করছি মিটিকুলাসলি যাতে কাজটা হয়, সিনসিয়ারলি যাতে কাজটা হয়, তার জন্য আমি একটা দৃষ্টি রেখেছি যে তারা যাতে কাজটা করে, এবং সে কাজটা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি নাইজেরিয়া একটা কান্ট্রি, তেলের উপরে ভাসে, সম্পদে ভর্তি একটা দেশ, সেই দেশে মানুষরা মানে খরগোশ মেরে খায়, বানর মেরে খায়, জঙ্গল থেকে খাবার নেই, তাদের অসুবিধায় জীবনযাপন করে। সিঙ্গাপুরে একটা দেশ, যে দেশে কোনো একটা রিসোর্স বলতে কিছু না, 1 গ্লাস পানি গাছের গোড়ায় দিতে হলো আপনাকে মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। মানুষগুলোকে মানুষ বানানোর পর দে আর 3rd হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম ইন দ্য ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পাশে এই ইয়েটা। সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আপনি দেখেন জাপান, জার্মানি, যারা ধ্বংসাবশেষ একদম টোটালি ডিভাস্টেটেড 2টা কান্ট্রি, আবার তারা উঠে দাঁড়িয়েছে। আমরা মানুষকে মানুষ বানাতে পারিনি। ব্যক্তিগত প্রসঙ্গে যাব, বলতে হবে আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন, আসতে পারে ভাবি, আসতে পারে ছেলে মেয়ে সন্তান ইত্যাদি, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি। আমি আমার 3টা ছেলে খুব ভালো করেছে, লেখাপড়ায় খুবই ভালো ছিল তারা। আমার 3টা ছেলেকে মানুষ বানাতে গিয়ে যে কাজটা আমি চেষ্টা করেছি, আমি আমার স্ত্রী দুজনে মিলে, সেটা হলো তারা যাতে মিথ্যে কথা না বলে, আর তারা যাতে কোনো অন্যায় না করে, এবং তারা কোনো মানুষকে উপকার করতে না পারলেও ক্ষতি না করে। আপনি একটা ভালো কথা বলছেন মনি ভাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা পারিবারিকভাবে সেভাবে অ্যাপ্রোচ হয় না। আমরা কিন্তু পারি বাবা মা যারা আছি সন্তানদের নিয়ে মাসে একটা সভা করতে, যে আজকে সভা করব, সন্তানদেরকে বলবো যে মিথ্যে বলবে না, অন্যায় করবে না, সৎ পথে চলবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা এই পরিবার থেকেও তো শুরু করতে পারি। পরিবার থেকেও শুরু করতে পারি। শিক্ষার প্রথম পাঠশালা, প্রথম বিশ্ববিদ্যালয় হলো পরিবার, প্রথম বিশ্ববিদ্যালয়। তো সেখানে আর সেটা যদি আপনি বলেন তাহলে সে করবে না। প্র্যাকটিস, আপনার নিজের প্র্যাকটিস থাকতে হবে। আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার ছেলে দেখবেন আপনি ডিসিভ করতেছেন, প্রতারণা করতেছেন, বলছেন একটা করছেন আর একটা, তা ছেলে সেটাই শিখবে। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুকর আদায় করি, আমার সন্তানরা, আমি মনে করি না যে তার জীবদ্দশায়, সবাই বড় আলহামদুলিল্লাহ, তারা জব করে, আমি মনে করি না তারা জীবনে 10টা বা 5টা মিথ্যে কথা বলেছে, এটা মনে করি না, আমি বিশ্বাস করি। ধন্যবাদ মনি ভাই। আমাদের স্টুডিওতে আন্তরিকভাবে আপনি আমাদের অনেক কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনি অনেক সময় অপচয় করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ অনেক, এবং সেই সাথে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শেষ পর্যন্ত, দেশের সার্বিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা আছে। দেশে অনতিবিলম্বে একটা গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক, বিচার ব্যবস্থাটা রেস্টোর করুক, এবং দেশের আইনশৃঙ্খলার উন্নতি হোক, সেটা প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশবরেণ্য রাজনীতিবিদ ও কবি নুরুল ইসলাম মনির সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।